উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং সেই সাথে সম্মান শ্রেণীর যাদের নন মেজর ইংলিশ আছে সেসব শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের লেকচার শুরু করছি। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি যেটা ইংরেজি ভাষা বোঝার ক্ষেত্রে এবং ইংরেজি ব্যাকরণকে বোঝার ক্ষেত্রে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আইটেম বলা যেতে পারে। এটি হলো ইউজ দি রাইট ফর্ম অফ ভার্বস। ভার্বের শুদ্ধ রূপটি ঠিক রূপটি বসাতে হবে। ব্র্যাকেটের মধ্যেকার ভার্বকে এর যে পেছনে এবং সামনে, ব্র্যাকেটের ভার্বের পূর্বে এবং পরে যে অংশ রয়েছে সেটি পর্যালোচনা করে মূলত ভার্বের শুদ্ধ রূপটি বসাতে হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ভার্বের মূলত আমরা তিনটে রূপের সাথে অনেকেই পরিচিত: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কখনো আবার প্রেজেন্ট পার্টিসিপল করার প্রয়োজনে আইএনজি যোগ করে করতে হয়। এক্ষেত্রে ভার্বের কোন রূপটি বসবে সেটা তোমাকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। শব্দের শুরুতে এবং শব্দের পরের অংশটা পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে উপনীত হতে হবে যে ভার্বের আসলে কোন রূপটি বসবে। এর পাশাপাশি আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হলো কখনো কখনো মূল ভার্বের আগে অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হতে পারে, কাজেই সেটিকেও উপেক্ষা করলে চলবে না। অনেক ক্ষেত্রেই শুধু মূল ভার্বের শুদ্ধ রূপটি লিখলে চলবে, কিন্তু যেখানে অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হবে সেখানে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। তো আজকে তোমাদের জন্য কয়েকটি বাক্য তোমাদের সামনে উপস্থাপন করা হবে এবং এর বিভিন্ন দিক সম্পর্কে, শুদ্ধ রূপটি কিভাবে শুদ্ধ হলো এবং এটা সমাধানের সূত্রটি কি তা তোমাদের সামনে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করা হবে। তো আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। প্রথমে যে বাক্যটি সেটি হলো পিপল ব্র্যাকেটে লিভ ইন দ্য স্লামস আর পুয়ার। আমি এখানে বোঝাতে চাচ্ছি, এবং তোমরা কিন্তু বাক্যের ভাবার্থ প্রথমে উপলব্ধি করে নেবে এবং তাতে তোমার বাক্যটি শুদ্ধভাবে লিখতে সুবিধে হবে। এখানে বোঝা যাচ্ছে যে পিপল ব্র্যাকেটে লিভ ইন দ্য স্লামস আর পুয়ার, তার মানে বস্তিতে বসবাসরত লোকেরা হয় দরিদ্র বা বস্তিতে বসবাসরত লোকেরা হয় গরিব। তো এই রত কথাটি সবাই মনে রাখবে, এটা ইংরেজি ভাষার গঠনগুলোর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ গঠন। এখানে বস্তিতে বসবাসরত লোকেরা, এই রত কথাটি প্রকাশের ক্ষেত্রে সাবজেক্টের পরপরই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু এখানে এটি ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করছে না। পরবর্তীতে আমাদের ভার্ব আছে যে আর পুয়ার, তাহলে বিষয়টা দাঁড়ালো পিপল লিভিং ইন দ্য স্লামস আর পুয়ার, অর্থাৎ বস্তিতে বসবাসকারী লোকেরা বা বস্তিতে বসবাসরত লোকেরা হয় গরিব। সেকেন্ড সেন্টেন্স, আই শ্যাল মেক ইউ ব্র্যাকেটে আন্ডারস্ট্যান্ড। তো এখানে যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে সবসময় কিন্তু একক শব্দ দ্বারা সেটা প্রকাশ করা যায় না, কাউকে দিয়ে কোনো কাজ করানো। বিষয়টি হলো আমরা অনেক কাজ নিজে করি, আবার আমরা অনেক ব্যক্তিকে দিয়ে কাজ করাই। তো অন্য কাউকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে দুটি নিয়ম অবশ্যই মনে রাখবে। একটি হচ্ছে মেকের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে একটা আশঙ্কা আছে, মেকের পরে তোমরা কেউ কেউ আইএনজি যুক্ত করার একটা আশঙ্কা থেকে যায়, কিন্তু মনে রাখবে যে কাউকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে মেকের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর কাউকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে গেট বা গট থাকলে পরের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমি তোমাকে বোঝাবো এই কথাটি হবে আই শ্যাল মেক ইউ, ব্র্যাকেটে ছিল আন্ডারস্ট্যান্ড, আমরা ব্র্যাকেটটা তুলে দিয়ে আন্ডারস্ট্যান্ডে লিখবো,
তাহলে এটা শুদ্ধ হবে। তাহলে তোমরা জানতে পেরেছো। যেমন আমি শিশুটিকে হাঁটাবো যদি বলি, আই শ্যাল মেক দি বেবি ওয়াক, যদি ব্র্যাকেটে থাকে ওয়াক ওয়াকই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু পরের বাক্যটি তোমরা লক্ষ্য করো, এখানে আমি কিন্তু গেট গটের ব্যবহার করেছি। আই গট দি ওয়ার্ক, ব্র্যাকেটের মধ্যে লিখেছি ডু। আমি কাজটি করিয়েছিলাম, মানে আমি কাজটি করিয়েছিলাম বা করালাম কাউকে দিয়ে, তাহলে তার মানে কাজটি আমি কিন্তু নিজে করলাম না, কাউকে দিয়ে করালাম। এক্ষেত্রে কিন্তু মেক দিয়ে ব্যবহারটি হচ্ছে না, এখানে গেট দিয়ে বা গট দিয়ে, পাস্টে গট। তাহলে আমি কাজটি করিয়েছিলাম, আই গট দি ওয়ার্ক, ডু হয়ে যাবে পাস্ট পার্টিসিপলে ডান। তাহলে এখানে দুটো নিয়ম তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে যখন আমরা কাউকে দিয়ে কাজ করাচ্ছি, কখনো সেটা মেকের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করছি, আর মূলত নিজের প্রয়োজনে যখন আমি করছি অন্যকে দিয়ে কাজটি, সেক্ষেত্রে মূলত গেট বা গটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আরেকটা নিয়ম তোমরা এটা জানো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছি, যে হ্যাভ, তোমরা জানো যে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ ইউ এভার, ব্র্যাকেটে বি, টু দা সুন্দরবনস, তুমি কি কখনো সুন্দরবনে গিয়েছো? তুমি কি কখনো সুন্দরবনে গিয়েছো? তাহলে গিয়েছো, করেছো, খেয়েছো, হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে বিটাই ভার্বের কাজ করছে, গিয়েছো অর্থে আমরা বি দ্বারা বোঝাচ্ছি। তো বি ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে বিন, বি ডবল ই এন। হ্যাভ ইউ এভার বিন টু দা সুন্দরবনস? পরের বাক্য, আই স দি ওল্ড ম্যান, ব্র্যাকেটেড ক্যারি অ্যান আমব্রেলা। আমি বৃদ্ধ লোকটিকে একটি ছাতা বহন করতে দেখেছিলাম বা দেখলাম। মনে রাখবে যে তেযুক্ত ভার্ব কিন্তু সমাপিকা ক্রিয়া নয়, এই বাক্যে সমাপিকা ক্রিয়া হচ্ছে আই স, আমি দেখেছিলাম। দেখেছিলামটা হলো ফাইনাইট। তা আমি দেখেছিলাম বৃদ্ধ লোকটিকে একটি ছাতা বহন করতে। করতে তাহলে তেযুক্ত ক্রিয়া আছে। তেযুক্ত ক্রিয়ার দুটো সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে, যে ইংরেজি ভাষায় আমরা তেযুক্ত শব্দ ব্যবহার করি যত, তার একটা বিশাল অংশ আইএনজি দিয়ে করতে হয়, আর কখনো কখনো তেযুক্ত ভার্বের পূর্বে টু বসে। যদি তেযুক্ত কাজটি মূল কাজের সাথে হয়, তখন মূলত আইএনজি দিয়ে করতে হয়। যেমন আমি বৃদ্ধ লোকটিকে দেখেছিলাম ছাতা বহন করতে, তার মানে আমি দেখেছিলাম আর ওনার ছাতা বহন করা একই সাথে। এক্ষেত্রে বাক্যটি হয়ে যাবে আই স দি ওল্ড ম্যান ক্যারিং অ্যান আমব্রেলা। ক্যারির সাথে আইএনজি যোগ করবে, আর ক্যারির সাথে আইএনজি যোগ করতে গেলে তোমাদের ওয়াই কিন্তু উঠিয়ে দিলে চলবে না। মনে রাখবে যে আইএনজি যোগ করতে গেলে ওয়াই থেকে যাবে, শেষের ওয়াই থেকে যাবে। আর তেযুক্ত কাজ আমি যদি টু দিয়ে বোঝাতে চাই, যেমন আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড, ব্র্যাকেটে অ্যাকম্পানি মি, আমি আমার বন্ধুকে অনুরোধ করেছিলাম আমার সঙ্গে যাবার জন্য, আমার সাথে যাবার জন্য। অ্যাকম্পানি একটি ভার্ব, এর মানে হলো সঙ্গে যাওয়া, সাথে যাওয়া। তো আমি আমার বন্ধুকে অনুরোধ করেছিলাম আমার সঙ্গে যেতে, এখানেও কিন্তু সঙ্গে যাওয়া সাথে তেযুক্ত আছে। তো তেযুক্ত থাকলেও অনুরোধ করা আর সঙ্গে যাওয়া কিন্তু একসাথে হবে না। বন্ধুকে আগে অনুরোধ করতে হবে, পরে যদি বন্ধু যেতে সম্মত হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু তেযুক্ত কাজটি একসাথে হচ্ছে না। এক্ষেত্রে আমরা টু দিয়ে বলবো যে আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু অ্যাকম্পানি মি। তাহলে তোমরা এই তেযুক্ত ক্রিয়ার দুটো ব্যবহারের সাথে পরিচিত হলে, এ থেকে তোমার আমাদের দৈনন্দিন জীবনে তেযুক্ত ভার্বের ব্যবহার অসংখ্যবার আমরা এগুলো ব্যবহার করে থাকি, কি বলার ক্ষেত্রে, কি লেখার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কাজে আসে। কাজেই বাক্যের এই গঠনশৈলী, রাইট ফর্ম অফ ভার্বসের এই গঠনশৈলী মনে রাখবে। পরের বাক্য, ইট ইজ লং সিন্স আই, ব্র্যাকেটে মিট, ব্র্যাকেটের বাইরে হিম। ইট ইজ লং মানে অনেক দিন হয়ে গেছে, এরকম দীর্ঘ সময় পেরিয়ে গেছে, আমি তোমাকে দেখেছিলাম, আমি তাকে দেখেছিলাম। তো এখানে একটা কথা তোমাদের বলে রাখি, যে সিন্সের ইংরেজিতে বিভিন্ন রকম অর্থ আছে, কখনো যেহেতু অর্থে, কখনো থেকে অর্থে। আর এখানে হচ্ছে আমরা আরেকটা ক্ষেত্রে ব্যবহার করি, যে অনেক দিন হয়ে গেছে বা অনেক সময় পেরিয়ে গেছে, আমি এই কাজটি করেছিলাম, এই জাতীয় ভাব প্রকাশের জন্য আমরা সেন্স ব্যবহার করে, ক্ষেত্রেও সেন্স ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে সেন্সের পূর্বে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরের ভাব কিন্তু পাস্টে হয়ে যাবে। পূর্বেরটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরেরটা হয়ে যাবে পাস্ট। আর পূর্বেরটাই যদি পাস্ট থাকে, সেক্ষেত্রে সেন্সের পরে হয়ে যাবে এক্ষেত্রে পাস্ট পার্টিসিপল। তাহলে আমি পরপর দুটো বাক্য তোমাদেরকে দেখাচ্ছি। ইট ইজ লং সিন্স আই মিট হিম,
এই মিট হয়ে যাবে MET, met. It is long since I met him, MET. আর যদি it is long না থেকে থাকে it was long since I met him, তাহলে এই was এর কারণে meet কিন্তু past perfect এ চলে যাবে, I had met হয়ে যাবে, had এর পর MET, তাহলে ব্যাপারটা দাঁড়ালো it was long since I had met him. এরপর আরেকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিয়ম, তোমরা জানো যে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যারা জানো না তারা ভালো মতো লক্ষ্য করো মনে রাখার জন্য। হ্যাভিং, HVING, হ্যাভিং এর পরে আমরা যখন কোনো ভার্ব ব্যবহার করব তখন সেটির পাস্ট পার্টিসিপল ফর্মে নিতে হবে। তো আমি যে সেন্টেন্সটি তোমাদেরকে দিচ্ছি, হ্যাভিং ব্র্যাকেটে রাইট এ লেটার, কমা, হি পোস্টেড ইট, অর্থাৎ একটা চিঠি লিখে সে পোস্ট করেছিল। তো তোমরা জানো যে লিখে মানে লিখিয়া, এই জাতীয় ক্ষেত্রে শুধু আইএনজি দিয়ে করা যেতে পারে। আবার একটু সময়ের বোধহয় তারতম্য থেকে যায় হ্যাভিং দিয়ে করলে। তো যেখানে হ্যাভিং উল্লেখ আছে সেখানে হ্যাভিং এর পরে কিন্তু তুমি আইএনজি যুক্ত নিতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। তাহলে হ্যাভিং রাইট এ লেটার হবে না রিটেন এ লেটার হবে? হ্যাভিং রিটেন এ লেটার হি পোস্টেড ইট, রিটেন WRITTEN। তাহলে তোমরা লক্ষ্য করছো যে আমি যে বাক্যগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এগুলোর কিন্তু ইংরেজি ভাষায় যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং এগুলো জানা ব্যতি রেখে ইংরেজি ভাষায় ভালো দক্ষতা অর্জন করা সম্ভব নয় এক অর্থে, বা অত্যন্ত কঠিন ব্যাপার। তো আরো 3টি বাক্য আছে আমার। তো লেট দিয়ে তো বলে ফেলেছি, আই লেট হিম ডু দ্য সাম। লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ব্র্যাকেটে ডু থাকলে লেট হিম ডু, ডুই থাকবে, লেট হিম ডু দ্য সাম। পরেরটা, মাদার কুক ব্র্যাকেটে সিন্স মর্নিং। তো তোমরা বুঝতে পারছো যে কাজটি শুরু হয়েছে অতীতে, এখনো চলছে। মা রান্না করছেন বিকেল থেকে। তো বিকেল থেকে মা রান্না করছেন, এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিলে চলবে না। কেউ যদি বলে মাদার ইজ কুকিং, চলবে না। মাদার হ্যাজ বিন কুকিং, কারণ রান্না কাজটা বেশ আগে শুরু হয়েছে, এখনো চলছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ধারায় চলে যাবে, এবং বাক্যটি হবে মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। সর্বশেষ যে বাক্যটি আজকের, দ্য বুক ব্র্যাকেটে পাবলিশ 3 years ago। দ্য বুক ব্র্যাকেটের মধ্যে দিয়েছি পাবলিশ 3 years ago। এটা তুলনামূলকভাবে একটু কঠিন, তোমরা যারা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের সাথে পরিচিত আছো তাদের জন্য অনেক সহজ হবে। বইটি প্রকাশিত হয়েছিল 3 বছর আগে। এখানে যে সাবজেক্ট দ্য বুক, এটি কিন্তু প্রকৃত কর্তা নয়, এটা রূপান্তরিত কর্তা, মানে কর্ম ছিল, কর্তার জায়গা দখল করেছে। তোমরা বুঝতেই পারছো বইটি প্রকাশিত হয়েছিল কি একা একা না কারো দ্বারা? কারো দ্বারা প্রকাশিত হয়েছিল। তার মানে এখানে সাবজেক্ট, মূল সাবজেক্ট যেটা, সেটা এখানে দেয়া নেই। তো এভাবে কিন্তু প্যাসিভ ভয়েস চিহ্নিত করবে অনেক ক্ষেত্রেই। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমরা সূত্রটি জেনে রাখো, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা পাচ্ছি বইটি প্রকাশিত হয়েছিল 3 বছর আগে, এটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তাহলে হবে দ্য বুক ওয়াজ পাবলিশড, ওয়াজ এর পরে পাবলিশের সাথে ইডি যোগ হবে, দ্য বুক ওয়াজ পাবলিশড 3 years ago। বইটি প্রকাশিত হয়েছিল 3 বছর আগে। তো আমি আশা করছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ছো আর যারা সম্মান শ্রেণীতে যাদের ইংরেজি আছে 2য় বর্ষে, তারা এই লেসনটি মনোযোগ সহকারে শুনলে এর থেকে বেশ কিছু ব্যাপার তোমরা জানতে পারবে। কাজেই এটা তোমরা 2-3 বার শুনে এই বাক্যগুলো আয়ত্ত করবে, এবং এটা যাতে পরবর্তীতে ভুল হয়ে না যায় সে ব্যাপারে সজাগ থাকবে। এই কথাগুলো বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।